কৃষ্ণপক্ষের অন্তিম প্রহর। লেখনীতে মেহরিমা আফরিন। 5। সকালের মিঠে রোদ আকাশে আলো ছড়িয়েছে ততক্ষণে। সোনালি আলো রান্নাঘরের জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করল। চুলায় বসানো পায়েসের উপর আলো পড়তেই সেটার রং একটুখানি পাল্টে গেল। সেই আলো অবশ্য রাধুনির গৌরবর্ণের মুখের উপর এসেও পড়ল। সে কেবল এক হাতে নিজের চুলগুলো মুখের উপর থেকে ঠেলে সরিয়ে দিচ্ছিল। নিরুপমা রহমান আজ রান্নার দায়িত্ব হাতে নিয়েছে। কাল রাত থেকেই সে রান্নাঘরে। মা টুকটাক সাহায্য করেছে, কিন্তু সব কাজ নিরুপমাই করেছে। মা অসুস্থ, এইটুক তো নিরু করতেই পারে। সব রান্নাই অর্ধ সমাপ্ত। অরু আর হামাদ সাহেব এখনো রওনা দেননি। তারা আস্তে আস্তে নিরু সব গুছিয়ে নিবে। পায়েসটা একবার চেখে নিয়ে নিরুপমা সন্তুষ্ট হয়ে হাসল। ভালো হয়েছে খেতে। কাল বিকেলেই সে কাজু বাদাম কিনে এনেছে, সাথে আবার জাফরানও কিনেছে। 1 গ্রাম জাফরানের দাম পড়েছে 350 টাকা। নিরুপমা এই 1 গ্রাম 1 বছর লাগিয়ে শেষ করবে। অরুণিমা তার বরকে নিয়ে বাড়িতে এলো দুপুর 2টা নাগাদ। নিরু ততক্ষণে গোসল সেরে নিহাদকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছে। নিহাদকে নিয়ে তার একটা ভয় হচ্ছে। নিহাদ একটু ভীতু প্রকৃতির ছেলে তো, তাই। নিরুপমার ছেলে হয়েছে, নিরুপমার মতো বুকে সাহস কম। অরুর বরকে দেখলে সে যে ভ্যা ভ্যা করে কাঁদবে তাতে কোনো সন্দেহ নেই। নিরুর ভয়টা সে জায়গাতেই। হামাদ সাহেব খুব খারাপ মানুষ না, কিন্তু বাড়িতে একটা বাচ্চা তাকে দেখতেই কাঁদছে, ব্যাপারটা কেমন দৃষ্টিকটু না? উনি তো আসতেও চায়নি, জোর করে আনা হয়েছে। এখন আসার পর এসব দেখলে যদি সব ছেড়ে ছুড়ে চলে যায়। সবকিছু গুছিয়ে নেওয়ার পরেই অরু আর হামাদ বাড়ি এলো। নিরুপমা দরজা খুলে তাদের দেখতেই প্রশস্ত হাসল। মনোয়ারা তাদের বসার ঘরে নিয়ে বসালেন। অভি কেমন থম মেরে গোমরা মুখে বসেছিল, আর অরু ছিল অতিমাত্রায় প্রাণবন্ত, সেই সাথে উচ্ছ্বসিত। বসার ঘরে এসেই চারদিক দেখে বলল, সে কি সোফাটা না বাম পাশে ছিল নিরু আপা? হু, কিন্তু ওভাবে রাখলে ঘরটা ছোট ছোট দেখায়, তাই পরিবর্তন করেছি। বাহ, সুন্দরী লাগছে। নিরুপমা শরবতের গ্লাস দুটো দুজনের দিকে বাড়িয়ে দিল। অভি গম্ভীর মুখে বলল, আমি খাই না শরবত। অরুণিমা কয়েক ঢোক শরবত গিলে অভির দিকে ফিরল। বলল, অনেক মজা, খেয়ে দেখো। না খেলে আমাকে দিয়ে দাও। নিরুপমা চোখ পাকিয়ে তার দিকে তাকাল। অভি গ্লাসটা হাতে নিয়ে সোজাসুজি অরুণিমার দিকে বাড়িয়ে দিল। অরু বিরক্ত হল খানিকটা, মুখ কুঁচকে বলল, 1 ঢোক খেয়ে কমিয়ে দাও। অভি সুবোধ বালকের ন্যায় তেমনটাই করল। 2 চুমুকে কাচের গ্লাসে শরবতের উচ্চতা বেশ খানিকটা কমিয়ে সেটা অরুণিমার হাতে তুলে দিল। অরু বলল, তুমি কি হাত মুখ ধুবে? ওই যে ডান দিকে গিয়ে বাম দিকে যেই ঘরটা ওইটা তোমার। ওইখানে গিয়ে আরও একটু বামেই একটা দরজা। দরজা খুলে সামনে গেলেই হাত ধোয়ার বেসিন, আর পাশে গেলে ঝর্ণা, আর একটু পাশে গেলে। অরু থামো তুই। অরুণিমা থামল। নিরুপমা সত্যি সত্যি রাগী চোখে তার দিকে তাকাল। অরু আর কোনো কথা বাড়ায়নি। অভি চুপচাপ উঠে বাম দিকের সেই ঘরটায় গেল। কাল রাতে অনেক দেরিতে ঘুমিয়েছে সে। কেন যে ঘুম আসেনি। অরুণিমা ঘুমের মাঝে একটা হাত তার বুকের উপর রাখে। অভির সেটা অস্বস্তি লাগে ভীষণ, তবুও কিছু বলতে পারে না। মানে বলতে ইচ্ছে হয় না। মেয়েটা তার বউ, সবকিছুতে ধমকাধমকি করলে বিষয়টা কেমন দেখায় না? অরুণিমা অভির জীবনের সবচেয়ে অন্যরকম একটি মানুষ। অভি তাকে সব মানুষের কাতারে ফেলার অনেক চেষ্টা করেছে। হৃদি, সৃজু, তিয়াশা, সাইমা সবার সাথে তাকে মেলানোর চেষ্টা করেছে, অথচ অরুণিমা তাদের কারো মতো না। অরুণিমা সম্ভবত একমাত্র কারণ যার কারণে অভি বুক চিতিয়ে বলতে পারে না দুনিয়ার সব মানুষই অমানুষ। অরু সেই কথা ভুল প্রমাণ করে দেয় বারবার। বিয়ের পর অভি বহুবার তার ভেতর ছলনা কপটতা খুঁজে নেওয়ার চেষ্টা করেছে। সেটা দেখে অন্তত নিজেকে সান্ত্বনা দেওয়া যেত, বলা যেত যে অরুকে বিয়ে করে সে কোনো পাপ করেনি। অথচ বিগত কিছুদিন যাবৎ অভির মনে হচ্ছে সে একটা বড় মাপের পাপ করেছে। অরু বলেছিল অরু তার জুতোর সাথে অভির বিয়ে করাতে চায় না। কথাটা তার গায়ে লেগেছে। অরুর কথায় সে তাচ্ছিল্যের আভাস পেয়েছিল।
এমনভাবে বলল যেন হামাদ কোনো বখাটে অমানুষ। সেই কথার প্রেক্ষিতে সে অরুণিমাকে বিয়ে করে তার কথার যোগ্য জবাব দিয়েছে। তবে বিবাহের এই গুটি কয়েক মাসে অভির মনে হলো অরু তাচ্ছিল্য বোঝে না। অরু মানুষকে অপমান করা বোঝে না। কোন কথায় মানুষের কষ্ট হবে সেটা অরু চট করেই বোঝে না। বোঝে না বলেই সে মনের ভেতরের সবটা প্রকাশ করে দেয়। সে একদম স্বচ্ছ পানির মতো, ফকফকে আর পরিষ্কার। অভি তার ভেতর বিন্দু পরিমাণ কুটিলতা খুঁজে পায় না। জীবনের পথ পরিক্রমায় অভি নানা রকম মানুষের দেখা পেয়েছে। কেউ কপট, কেউ চতুর, কেউ মিথ্যাবাদী, কেউ অহংকারী, কেউ প্রতারক, কেউ আবার হিংসুটে। অথচ অরুণিমা সেই সমস্ত উপমা ভুল প্রমাণ করে দিয়েছে। সে মিষ্টি, খুব বেশি মিষ্টি। সে সরল, সোজা, স্বচ্ছ। অভি তো কোনোদিন তার ভেতর সৌন্দর্য খুঁজতে যায়নি। অভি খুঁজেছিল একটা চতুর, স্বার্থপর নারী বৈশিষ্ট্য যেটা দেখে নিজেকে সান্ত্বনা দেওয়া যেত। অথচ খুঁজে পেল একটা মাসুম হৃদয়। অরুণিমাকে সে খুব জোরে ধমক দিতে পারে না। অরুণিমার হাতটা সে ঝাড়া মেরে সরিয়ে দিতে পারে না। অরুণিমার অনুরোধ সে মেজাজ দেখিয়ে ফিরিয়ে দিতে পারে না। এই মেয়েটার জন্য তার মায়া হয় ভীষণ। নিরুপমাকে বিয়ে করার প্রস্তাবে সে বেশ বিচলিত বোধ করছিল। তার মনে হচ্ছিল নীরুর সাথে তার বিয়ে হলে নীরুর জীবন নষ্ট হবে। অথচ তাকে বিয়ে না করে সে করল অরুণিমার সাথে বিয়ে। তার মতো বর পেয়ে কি অরুর জীবনে আতশবাজি ফুটছে? গোসলখানায় গিয়ে ভালো মতো হাত মুখ ধুয়ে অভি ঘরে এলো। সে এখন একটু ঘুমুবে, বিকেলে বাইরে যাবে। খাটে বসামাত্র অরু ঘরে এসে বলল, হামাদ চলো, খেতে চলো। অভি বলল, আমি ঘুমাবো, পরে উঠে খাবো। অরু দুই দিকে তাকালো, তারপর গুটি গুটি পায়ে এগিয়ে এসে খাটের এক কোণায় বসল। অভি কপাল কুঁচকে বলল, কি সমস্যা? অরু আরও একটু নত হল। নিচু স্বরে বলল, নীরু আপা অনেক কষ্ট করে তোমার জন্য রান্না করেছে। তুমি যদি না খাও তাহলে আপা খুব কষ্ট পাবে। মুখে কিছু বলবে না, কিন্তু সত্যি সত্যি কষ্ট পাবে। খাবো না তো বলিনি, বলেছি পরে খাবো। গরম গরম না খেলে মজা পাবে না। প্লিজ চলো, তারপর ঘুমাবে প্লিজ। অভি বিকৃত মুখে তার দিকে তাকালো। অরু তার ডান হাত ধরে বলল, চলো না, তুমি না খেলে আমি খাবো না। অভি খাট থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো। হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে থমথমে মুখে বলল, আসো আসো, আর কাহিনী না করে আসো। নিরুপমা বুকে হাত রেখে বলল, অরু তোর চুলের এই অবস্থা কেন? অরুণিমা আয়নায় নিজের চুল দেখে বেশ রুক্ষ দেখাচ্ছে তাকে। বহুদিন চুলের যত্ন নেওয়া হয় না। সেই রুক্ষ এলোমেলো চুলে হাত রেখেই নিরুপমার কান্না পেল। বলল, কত আদর করে চুলগুলো বড় করিয়েছিলাম, কত সুন্দর তেল দিয়ে দিয়ে ঘন করেছিলাম, তুই কয়দিনে কি অবস্থা করেছিস অরু? অরু দ্বিরুক্তি করল, ওই বাড়ি থেকে তেল দিবে আমার মাথায়? আমি নিজের মাথায় নিজে তেল দিতে পারি না। যাই হোক, কত্তে শখ করে তোর চুলের যত্ন নিয়েছি আমি, তুই এদের এভাবে অবহেলা করতে পারলি অরু? নিরুপমার সত্যি সত্যি কান্না পেল। অরু খিলখিল করে বলল, আপা চুল নিয়ে এমন মন খারাপের কিছু নেই। চুলের ভেতর কোনো স্নায়ু নেই। চুল একেবারে অপ্রয়োজনীয় একটি জিনিস। থাক হয়েছে, তোর আর গবেষণা করতে হবে না চুল নিয়ে। ঘড়িতে তখন 4টা বেজে কয়েক মিনিট হয়ে গেছে। অভি খেয়ে লম্বা ঘুম দিয়েছে। অরুণিমা তার ঘরের পর্দা টেনে ঘরটা আবছা করে রেখেছে। মনে করে দরজাটাও টেনে এসেছে। অভি যে তার কথা শুনে আসতে রাজি হয়েছে এটাই তো অনেক। নীরু তেলের শিশি থেকে সামান্য কয়েক ফোঁটা তেল হাতের তালুতে নিয়ে অরুণিমার মাথায় মালিশ করতে করতে চাপা স্বরে বলল, হ্যাঁ রে অরু, তোর শ্বশুর বাড়ির লোকজন কেমন রে? অরু মুখ ভেঙচায়, এক একটা এক এক রকম, কিন্তু রিজওয়ানা সবচেয়ে খারাপ। ধ্যাতো এমন করে বলে না। আচ্ছা, বলবো না আর। রিজওয়ানা যেন কে? তোর চাচি শাশুড়ি না? হু, তাকে তো বিয়ের দিন বেশ ভালোই মনে হলো। ওই আর কি, লোক দেখানো ভালো। নিরুপমা ছোট করে নিঃশ্বাস ছাড়ল। বলল, হামাদ সাহেব কি সারাদিন বাড়িতেই থাকে? না, বাড়িতে তো তাকে পাওয়াই যায় না। সে তো বাইরে বাইরেই থাকে। কাজের জন্য বাইরে বাইরে থাকে নাকি এভাবেই? অরু ফিক করে হেসে দিল। পেছনে ফিরে বলল, তুমি আমার সাথে এত ভেবেচিন্তে কথা বলছো কেন আপা?
সোজাসুজি জিজ্ঞেস করো যে অরু তোর বর কি করে? আদৌ কোনো কামাই করে নাকি? এটা বলো। নিরুপমা ভরকে গেল, সাথে লজ্জাও পেল ভীষণ। সে কি বেশি বলে ফেলেছে? নিজের সীমারেখা নিয়ে নিরুপমা ভীষণ সচেতন। যখনই তার মনে হয় সে নিজের সীমা ছাড়িয়ে গেছে তখনই তার কেমন যে অস্বস্তি লাগে। অরুণিমা হাসি মুখে বলল, আপা বুড়ির যা সম্পদ আছে সেটা দিয়ে আমরা আরও 100 বছর বসে বসে খেতে পারব। নিরুপমা তার মাথায় গাঁটটা মেরে ধমক দিয়ে বলল, এসব কেমন কথা অরু? এভাবে বলতে নেই। নিহাদের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠেই সে চোখ ডলতে ডলতে দুই দিকে তাকাল। চোখ দুটো যাকে খুঁজে যাচ্ছিল তাকে দেখতে না পেতেই তার ঠোঁট ভেঙে এলো। ভাঙা ভাঙা ক্রন্দনরত স্বরে সে ডাক দিল, মা, মা। নিরুপমা ব্যতিব্যস্ত হয়ে উঠে দাঁড়ায়। সে খাট পর্যন্ত যাওয়ার আগেই অরুণিমা নিহাদের কাছে ছুটে গেল। গিয়েই এক খাবলায় তাকে কোলে তুলে নিয়ে তার গালে চুমু খেয়ে বলল, আমার তুতুন সোনা, কেমন আছো তুমি? তুতুন তার দিকে তাকালো। তাকানো মাত্রই লজ্জা পেল। লজ্জায় লাল হয়ে সে মাথা নামিয়ে নিল। নিরুপমা হাসতে হাসতে বলল, দেখেছিস কি লজ্জাটা পায়, দেখেছিস? অরুণিমা আরও 2বার চুমু খেল। চঞ্চল গলায় বলল, তুতুন বলো তো এটা কে? নিহাদ মাথা তুলল আরেকটু পরে। 2 হাতে অরুণিমার গলা জড়িয়ে ধরে বলল, তুমি অলু। বলেই সে আরেক দফা হাসল। অরুণিমা তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, আমি তোমার অলু। হি হি হি। নিরু আপা, আমি কিন্তু এখন সারাদিন তুতুনকে আমার সাথে রাখব। আচ্ছা রাখিস। এই তুতুন, তুমি আমার সাথে খেলবে? হু, ঠিক আছে। আমি আর তুমি এই 2 দিন এত্ত এত্ত খেলা করব। অভি সন্ধ্যায় একটু বেরিয়েছিল বাড়ি থেকে। তারপর 9টার ভেতরই আবার ফিরে এসেছে। আজ সে হিসেব করে দেখল সে মাত্র একটা সিগারেট খেয়েছে। বিগত কয়েক মাসে সে দিনে মাত্র একটা সিগারেট খেয়েছে এমনটা হয়নি। তার মনে হচ্ছে সে কোনো বড়সড় পরীক্ষায় লেটার নম্বর পেয়ে পাশ করেছে। বসার ঘর তখন ফাঁকা। রান্নাঘর থেকে মনোয়ারা আর তার 2 কন্যার কণ্ঠ ভেসে আসছিল। অভি বসার ঘরে আসতেই খেয়াল করল ফ্লোর জুড়ে নানারকম খেলনার জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। অভির পায়ের নিচে একটা খেলনা এসে পড়তেই সে থেমে পেল। মাথা নামিয়ে দেখল ফ্লোরের এক কোণায় একটা ছোট বাচ্চা হাত পা ছড়িয়ে বসে আছে। তার মাথা নুয়ানো। অভিকে এখনো সে দেখেনি। অভি পায়ের কাছে থাকা খেলনাটা তুলে তার কাছে গেল। মাথা নামিয়ে সেটা তার দিকে বাড়িয়ে দিল। এবার সে মাথা তুলল। পিটপিট চোখে সামনে থাকা লোকটাকে দেখার চেষ্টা করল। বাচ্চাটার ছলছল রক্তিম মুখ। অভি ভাবল হয়তো খেলনা নাগাল পাচ্ছে না বলেই এমন হয়েছে মুখের অবস্থা। সে আরও একটু ঝুঁকল। তাতেই বাচ্চাটা গলা ছেড়ে ভ্যাকরে কেঁদে দিল। যেন তেন কান্না, না কানে তালা দেওয়ার মতো বিকট শব্দে কান্না। অভি ভ্যাবাচেকা খেয়ে একটু সরে দাঁড়াল। নিহাদ ততক্ষণে খেলনা ফেলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে এলোপাতাড়ি ছুটছিল। নিরুপমা তার কান্নার শব্দ শুনেই এক প্রকার দৌড়ে দৌড়ে বসার ঘরে এলো। নিহাদ মাকে দেখামাত্র তার বুকে ঝাঁপিয়ে পড়ল। কানতে কানতে তার চোখ মুখ লাল হয়ে গেছে। বড় বড় ফোঁটার চোখের পানি তার চোখ গড়িয়ে থুতনি পর্যন্ত নেমে এসেছিল। নিরুপমা ছেলের চোখ মুছে বলল, তুতুন কি হয়েছে বাবা? নিহাদের নিঃশ্বাসের গতি তরতর করে বাড়ছিল। কান্নার দরুন শ্বাস উঠে গেছে। নিরুপমা কান্নার উৎস খুঁজতেই এদিক সেদিকে তাকাল। দেখল অভি বসার ঘরের মাঝামাঝি সোজা দাঁড়িয়ে আছে। তার হাতে একটা খেলনা। চোখে অবিশ্বাস্য ভাব। ওই বাচ্চাটা এভাবে কাঁদল কেন তাকে দেখে? নিরু দ্রুত তুতুনকে নিয়ে অন্য ঘরে চলে গেল। যেই ভয়টা পেয়েছিল সেটা সত্যি হয়েছে। তুতুন তাকে ভয় পেয়েছে। যেতে যেতে একবার তুতুন সেদিকে তাকাল। চোখাচোখি হতেই সে ঠোঁট ভেঙে কতক্ষণ কাঁদল। নিরু লজ্জায় মাটির সাথে মিশে যাওয়ার জোগাড়। তুতুনটা তার মান সম্মান বলে কিচ্ছু অবশিষ্ট রাখেনি। নিরু তার মুখটা নিজের কাঁধের সাথে চেপে ধরে অনুনয় করে বলল, প্লিজ বাবা, দয়া করে চুপ থাক। অভি চোয়াল শক্ত করে ঘরে বসেছিল। অরু ভেতরে উকি দিল। ঘরে পা না রেখেই জানতে চাইল, মন খারাপ? না। তাহলে? কাল সকালে আমি বাড়ি যাচ্ছি। তুমি থাকো এদিকে। ওই বাড়ি যেতে মন চাইলে বলবে।
এসে নিয়ে যাব। অরুণিমা বড় বড় পায়ে তার সামনে এলো। তার চোখ দুটো কেমন ছোট দেখাচ্ছে। সে অভির গা ঘেঁষে বসল। হড়বড়িয়ে শুধু বলল, কেন? তোমার তো কালকেও থাকার কথা ছিল। ইচ্ছে করছে না। কি করব? ইচ্ছে করবে। আরেকটা দিন থাকো। অভি কোনো কথা বলল না। অরু বলল, তুতুন কাঁদল বলে তুমি কষ্ট পেয়েছ? না। বুঝেছি। সেজন্যই। অভি কটাক্ষ করে বলল, তুমি সব বুঝো? অন্তরের কথা বুঝো তুমি? অরুণিমা দায়সারা হয়ে জবাব দিল, হু। আমি তোমার অন্তরের কথা বুঝি। শোনো হামাদ, ছোট বাবুরা একটু এমনই হয়। তারা যা সামনে দেখে সেটা থেকেই যা বোঝার বুঝে। তুতুন তোমাকে বুঝতে পারেনি। তার বোঝার কিছু নেই। আমি এমনই। মোটেও না। তুমি খুব ভালো। তুতুনকে সেটা বুঝতে হবে। অভি বিদ্রূপ করে হাসে। মাথা নেড়ে বলে, কোনো প্রয়োজন নেই। তোমার তুতুন আমাকে ঠিকই বুঝেছে। তুমি আমায় বোঝোনি। অরুণিমা ব্যথিত চোখে তার দিকে তাকালো। তার কেন কষ্ট হলো সে জানে না। সে নিচু স্বরে মিনমিন করে, আমি তোমায় বুঝি না? না। তুতুন যদি তোমায় ভালোবাসে তাহলে তুমি মানবে তুমি যে ভালো? অভি শব্দ করে হাসল। এসব পাগলামিতে সুর মেলানোর কোনো শখ নেই আমার। অরু বড় বড় পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। অভি খুব একটা বিকার দেখালো না। সে চুপচাপ মাথা নামিয়ে বসে থাকল। বসে বসে একবার নিজের দাড়িতে হাত ছোঁয়াল। সে কি এতটাই বাজে দেখতে? কে জানে, হয়তো। অরু ফিরল তুতুনকে সঙ্গে নিয়ে। তুতুন সামনে তাকাতেই আগের মতো হুহু করে উঠল। অরু তার কপালে চুমু খেয়ে বলল, না না সোনা, এটা খুব ভালো। তোমাকে যে অলু চকোলেট দিয়েছি এগুলো সব সে কিনে দিয়েছে। নিরুপমা ভয়ে ভয়ে দুয়ারে এসে দাঁড়াল। ছেলেটা যে কি করবে বলা যাচ্ছে না। তুতুন কান্নার আওয়াজ সামান্য কমিয়ে আনল। কিন্তু নাক অবশ্য তখনও টানছিল। অরু তার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদে না পাখি। এই আঙ্কেল অনেক ভালো। না না, আঙ্কেল না, বলো খালু। সে তুতুনকে অভির কাছাকাছি বসালো না। তার থেকে আরও একটু দূরে নিয়ে বসালো। তুতুন কান্না থামিয়েছে, কিন্তু ভয়ে সে তখনও তটস্থ। অরু গিয়ে বসল অভির গা ঘেঁষে। তারপর তার কাঁধে মাথা রেখে তুতুনের দিকে চেয়ে হাসি মুখে বলল, এই যে দেখো আমি তার কাঁধে মাথা রেখেছি। সে কি আমাকে বকা দিয়েছে? তুতুন আঙুল কামড়াতে কামড়াতে তাদের দিকে তাকায়। শুধু তুতুন না, তুতুনের মাও খুব মন দিয়ে তাদের দিকে তাকায়। নীরু কিছু দেখেনি, কেবল অরুর হাস্যোজ্জ্বল মুখটা দেখেছে। এই হাসি খাঁটি, এই হাসি নির্ভেজাল। বিয়ের পর নীরুকে জোর করে হাসতে হতো। সেই হাসিতে ছলনা ছিল। অরুর হাসি স্বচ্ছ, সেখানে কোনো ছলনা মেশানো নেই। নীরুর এই হাসি দেখতে প্রচণ্ড ভালো লাগছে। অভি বসেছিল জড় পদার্থের মতো কপালের রগ কুঁচকে। মাঝে থমথমে গলায় বলল, আমি কি কোনো পশু? এমনভাবে দেখাচ্ছ যেন তোমার তুতুন ভাবছে কাছে এলেই আমি তাকে খেয়ে নিব। তোমার তুতুনকে বলো আমি এতটাও খারাপ না। অরুণিমা শব্দ করে হাসল। বলল, তুতুনকে আপনার প্রেমে ফেলব। শুধু 2 দিন সময় দিন আমায়। তুতুনের প্রেমিক হওয়ার কোনো শখ আমার নেই। অরুণিমা আরেক দফা খিলখিলিয়ে হাসে। 2 হাতে অভিকে শক্ত করে জাপটে ধরে তার কাঁধে মাথা ঠেকিয়ে তুতুনের দিকে চোখ এনে বলল, দেখো, আমি তাকে জড়িয়ে ধরেছি। সে কিছু করেছে আমাকে? কিচ্ছু করবে না সোনা। তুমি আসো একবার। সে তোমাকে অনেকগুলো চকলেট কিনে দিবে। তুতুন জহুরি চোখে দুজনের দিকে তাকায়। অরু বোধহয় তার চেষ্টায় সফল হল। 2 মুহূর্ত নীরব থেকে নিহাদ আধো আধো বুলিতে বলল, ও আমাকে মাপবে না? না বাবা, ও অনেক ভালো। ও শুধু দুষ্টুদের মারে। তুমি কি দুষ্টু? নিহাদ ডানে বায়ে মাথা নাড়ে। তারপর অনেক ভেবে চিনতে হামাগুড়ি দিয়ে খাটের এক পাশ থেকে অন্য পাশে আসে। অরু তাকে অভয় দেয়, সে খুব ভালো সোনা। তুমি আসো, এদিকে এসে বসো। অবশেষে অরুণিমা কিছুটা সুবিধা করতে পারল। নিহাদ বহু টালবাহানার পর শেষে অভির কাছাকাছি এসে বসল। অরু তাকে টেনে তুলে অভির কোলে বসিয়ে বলল, বসো। এই দেখো,
সে কি তোমায় মেরেছে? সে কিচ্ছু করেনি। সে খুব ভালো। তুমি কেন তাকে ভয় পাচ্ছ? নিরুপমা ফ্যালফ্যাল চোখে তার দিকে তাকায়। সে দেখল অরুর দুই চোখ ভেজা। তুতুন তার বরকে ভয় পাচ্ছে, অপছন্দ করছে, এই কষ্ট তার দুই চোখে ফুটে উঠছে বারবার। শুধুমাত্র তাকে অপছন্দ করাতেই অরুণিমার দুই চোখ ভরে উঠল। ওই লোকের জন্য অরুর এত মায়া? নিরুপমা কখন যে ছোট ছোট পায়ে ঘরের ভেতরে এসে দাঁড়িয়েছে সে নিজেও জানে না। ভেতরে এসে সে দেখল নিহাদ হালকা করে তার মাথাটা অভির বুকের সাথে ঠেকিয়ে আধশোয়া হয়ে আছে। অভি আলতো হাতে একটা হাত তার পিঠে রেখেছে। অরুণিমা আগের মতোই তার কাঁধে মাথা ঠেকিয়ে তুতুনের সাথে গল্প করছিল। অভি হাসেনি, আবার রেগে মেগে তাদের সরিয়েও দেয়নি। সে একটা প্রাণহীন জীবের মতো চুপ করে বসেছিল। মাঝে দিয়ে দুই অলিন্দের স্পন্দন জানিয়ে দিয়ে গেল অভি বেঁচে আছে। অথচ হৃদস্পন্দন তখন বেড়ে হয়েছে 140 বিট পার মিনিট। নিরুপমা সেদিন একটা সুখী পরিবারের চিত্র দেখল। অরুণিমার হাসি, তার আনন্দ, সবকিছুতে নিরুপমা শান্তির ছাপ খুঁজে পেল। অরুণিমা সুখে ছিল। সেই সুখ বোঝানোর জন্য অরুর মুখ দিয়ে বলতে হয়নি যে সে সুখী। এক দেখায় কোনো পাগলও বলবে যে সে সুখী ছিল। নিরুপমা দেখল অভি বেশ গম্ভীর হয়ে বসে আছে। হয়তো অরুর বাচ্চা মতে খানিকটা বিরক্ত, কিন্তু তবুও তো একবার সরিয়ে দিল না। কেন সরিয়ে দিল না? উত্তরটা সে নিজে নিজেই পেয়ে গেল। কারণ অরুকে সে সম্মান করে। স্ত্রী হিসেবে যেই সম্মানটুকু একজন মেয়ের প্রাপ্য, সেই সম্মানটুকু অরুণিমা রহমান পেয়েছে। নীরুর চোখ দুটো অরুর মতো করেই খুশির অশ্রুতে ভরে এলো। সে একটু দূরে সরে এসে দুই চোখ মুছল। রাহাতের সাথে তার বিয়ের সময় সবাই আশা করেছিল নিরুপমা খুব সুখে থাকবে। এমন একটা নিরেট ভদ্রলোকের সাথে কি নীরু কখনো অখুশি থাকতে পারে? অথচ নিরুপমা তার সংসার জীবনে সুখী কবে ছিল সেটাই তার মনে পড়ে না। সে তো হাসি মুখেই বিয়েটা করেছিল। শেষ পর্যন্ত তো সেই হাসি টিকেনি। আর অরু বিয়ে করেছিল কাঁদতে কাঁদতে, একেবারে বাচ্চাদের মতো। কত অনুনয় করেছিল বিয়ে করবে না বলে, কিন্তু সে বিয়ে করেছে। আর আশ্চর্যজনকভাবে অরুণিমার একটা চমৎকার সংসার হয়েছে। কি আনন্দ, কি আনন্দ! নিরুপমা আরেকবার তাদের দিকে তাকাল। সুপুরুষের সংজ্ঞা কি? দেখতে যাকে বড় পরিপাটি মনে হয় সে কি আসলে সুপুরুষ? নাকি সুপুরুষ হওয়ার সাথে দর্শনের কোনো মিল নেই? সুপুরুষ হয় ব্যক্তিত্বে, সুপুরুষ হয় যত্নে, সুপুরুষ হয় আচরণে। স্ত্রীকে সম্মান যে করে তার চেয়ে বড় সুপুরুষ আর কে আছে? থাকুক না হয় গালের উপর একটা গভীর ক্ষত, এলোমেলো চুল নেমে আসুক চোখ পর্যন্ত, চাপ দাড়িতে ঢাকা পড়ুক সমস্ত চোয়াল। তবুও দিন শেষে অরুণিমাদের অদ্ভুত বায়না পূরণ করে তারা সুপুরুষ হয়েই বেঁচে থাকুক। যেই কাঁধে মাথা রেখে অরু প্রাণ খুলে হাসছে সেই কাঁধে আর কারো মাথা না পড়ুক। সমাজের চোখে নিন্দে পেয়েও হামাদ শিকদাররা যেন স্বীয় নারীর চোখে প্রাণপ্রিয় হয়ে উঠুক। ব্যাস এইটুকুই তো নিরুপমার চাই। সে দ্রুত এলোমেলো পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। নজর খুব বাজে জিনিস। নিরুপমার অবচেতন মনও যেন কোনোভাবে তাদের উপর নজর না দেয়। সে এখন 2 রাকাত নফল নামাজ পড়বে। তারপর খুব দোয়া করবে অরুর সংসার যেন জগতের সবচেয়ে সুন্দর সংসার হয়। একটা সুন্দর সংসার দেখার ইচ্ছে নিরুপমার চিরকালই থেকে যাবে। অফ হোয়াইট রঙের দেয়ালে দেয়াল ঘড়ি ঝুলছিল। সেটা টিক টিক করতে করতে রাত 11টার ঘরে এসে থামল। দূর হতে অজানা পাখির ডাক জানান দিল রাতের গভীরতার। যদিও রাত এখনও তেমন গভীর হয়নি, তবে সিদ্দিক রহমানের বাড়িতে মোটামুটি সবাই বাতি নিভিয়ে যার যার ঘরে চলে গেছে। তুতুন ঘুমিয়েছে একটু আগে। নিরুপমা অতি সন্তর্পণে তার গায়ে একটা চাদর টেনে দিল। সবাই যার যার ঘরে। নিরুপমা এখন অবসর। সেদিনের চিঠির জবাব সে এতক্ষণে দিবে বলে ঠিক করেছে। সেদিন সে চিঠি নিয়ে বাড়ি ফিরল। তারপরই নানারকম কাজে সেটার জবাব দেওয়া হয়নি। এখন এই নীরব নিশুতি রাত তার পত্র লিখার উপযুক্ত সময়। ঘরের বড় বাতিটা সে আগেই নিভিয়ে দিয়েছে। তুতুনের ঘুম ভেঙে যেতে পারে যে কোনো সময়। আপাতত ঘরের সমস্ত আলোর উৎস ডেস্কের উপর থাকা টেবিল ল্যাম্প। সেটার আলোতে কেবল টেবিলের একাংশই দেখা যাচ্ছে। আজ আকাশে চাঁদ উঠেনি। তারা আছে হাতে গোনা কয়েকটা। চিঠি লিখার জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর হতেই পারে না।
নিরুপমা বড় শখ নিয়ে কলম হাতে তুলেছিল, অথচ কাগজে সেটা ছোঁয়ানোর সৌভাগ্য তার হয়নি। তার আগেই কেউ দরজায় এসে পরপর 3টা ধাক্কা দিল। নীরু আটকে উঠে দ্রুত হাতে সামনে থেকে সবকিছু গুছিয়ে নিল। অরুণিমা এসেছে নিশ্চিত। সামনে থাকা কাগজগুলো ডেস্কের নিচে রেখে নিরুপমা তড়িঘড়ি করে উঠে দাঁড়াল। এই স্বল্প সময়ে তার কপালে যে 2 ফোঁটা ঘাম জমেছে সে টেরই পায়নি। দরজা খুলতেই অরুণিমা হাসি মুখে ভেতরে প্রবেশ করল। জবাবে নিরুপমাও জোরপূর্বক টেনে টেনে হাসল। উদাস বিষণ্ণ আর মলিন হাসি। মন পড়ে আছে ধবধবে সাদা কাগজের উপর। সেটাতে কলম ছোঁয়ানোর অভিপ্রায় ভেতরটা ছটফট করছে। অথচ নিরুপমা নিরুপায়। কিছুই করার নেই। সে মেকি হেসে বলল, আয় না, বস। অরু বসল। ঘাড় ঘুরিয়ে নিহাদের ঘুমন্ত মুখখানা দেখল। বলল, এত দ্রুত ঘুমিয়ে গেল? রাত কি কম হয়েছে? আজ দুপুরেও ঘুমায়নি। খুব টায়ার্ড। তা ঠিক। আপা শুনো না। বল। অরু খাটে হেলান দিতে দিতে বলল, আমি আজ তোমার সাথে ঘুমাবো। মুহূর্তেই নিরুপমার মুখের হাসি বিলীন হল। গৌরবর্ণের মুখটা ফ্যাকাশে হতে হতে এক পর্যায়ে পাংশু হয়ে গেল। দেখে মনে হচ্ছিল রক্তশূন্যতার রোগী। করুণ সুরে বলল, আমার সাথে ঘুমাবি? বলতে বলতেই তার কণ্ঠ নিভে এলো। অরু তার সাথে ঘুমাক, এতে তার আপত্তি নেই, কিন্তু আজ না। আজ নীরুর পত্র লিখার দিবস। আজ কেন এই ঘরটায় অন্য কেউ থাকবে? সে তবুও প্রতিক্রিয়া দেখায় না। মুখে হাসি ফুটিয়ে অরুণিমার পাশাপাশি বসে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমাবি না হয় আমার সাথে। আমার সমস্যা নেই। অরু আরও এক দফা হাসল। নিরুপমা খেয়াল করল হাসি মুখে অরুর স্নিগ্ধতা একটুখানি বেড়ে যায়। অরুণিমা হলো একটা ফুল। পদ্ম সরোবরে ফোটা পদ্ম ফুল যেমন স্নিগ্ধ, অরুণিমা অনেকটা এমন। নিরুপমা তার মাথায় হাত বুলিয়ে বলল, তোর সংসার সুখের হোক সোনা। তোর এই চোখ দুটোতে যেন আপা কোনোদিন কষ্ট না দেখি। অরুণিমা লজ্জা পেল সামান্য। সেই লজ্জা আবিরের মতো তার সমস্ত মুখে ছড়িয়ে গেল। নিরুপমা সেই লজ্জায় নতুন বউয়ের ছাপ খুঁজে পেল। অরু মিনমিন করে বলল, আপা জানো, বিয়ে পর আমি হামাদকে ছুরি দিয়ে মারতে গিয়েছিলাম। আপনা আপনি অক্ষিযুগল বড় হল নিরুপমার। ড্যাব ড্যাব করে বোনের দিকে তাকিয়ে অবশেষে সমস্ত কৌতূহল একপাশে চেপে স্বাভাবিক গলায় বলল, সে কি তাই? হ্যাঁ। এরপর? এরপর সে আমায় বলল, এসব ছুরি দিয়ে তাকে ভয় দেখিয়ে লাভ নেই। সে এসব দেখেই বড় হয়েছে। এসব ছুরি চা পাতি হল তার বন্ধু। নিরুপমা প্রাণ খুলে হাসল। সহাস্যমুখে বলল, দারুণ বলেছে। তবে আমি কিন্তু দেখেছি সে তোকে বড্ড স্নেহ করে। তা করে? অরু কেমন উন্মনা হল। এলোমেলো চোখে চারদিক দেখে নিচু স্বরে বলল, আপা শোনো, লজ্জায় পড়লে মানুষের কণ্ঠে পরিবর্তন আসে। কেমন যে অন্যরকম শোনায় তার কণ্ঠ। অরুণিমার কণ্ঠও পাল্টে গেল। নিরুপমা সেই কিঞ্চিত পরিবর্তন অনুভব করল। গভীর দৃষ্টিতে পাশ ফিরে চাইল বোনের লাজুক মুখশ্রীর পানে। চোখ দুটো এক প্রকার কুঁচকে নিয়ে শুধালো, কিরে কি বলবি? অরু বোধহয় আরও একটু মিয়ে গেল। সেই আড়ষ্টতায় মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। কেবল খাটের উপর 2 পা তুলে পরনের কাপড়টা সামান্য উঁচুতে তুলে 2 চোখে সেদিকে ইঙ্গিত করল। সেই দৃষ্টি অনুসরণ করে নিরুপমা নিজেই সেখানে তাকাল। লক্ষ্য করল দুটো রূপার নূপুর অরুণিমার 2 পায়ে চকচক করছে। নীরু প্রফুল্ল স্বরে বলল, বাড়ি কি সুন্দর নূপুর তোর দাদি শাশুড়ি দিল বুঝি? অরুণিমক বিরক্ত হল। ধ্যাত না, উনি কেন দিবে? তবে? লজ্জায় আবারও কেমন রক্তিম হল মেয়েটার মুখ। মাথাটা আরও বেশি পালঙ্কের দিকে নামিয়ে সলজ্জ হেসে বলল, হামাদ দিল। কথাটা শেষ হতেই আবার তাড়াহুড়ায় বলল, নিজেই পরিয়ে দিল আপা। আমি কিছু করিনি। নীরু আরেকবার তার পায়ের দিকে তাকাল। তারপর তাকালো অরুণিমার মুখের দিকে। বলতে বলতেই যে সীমাহীন আনন্দ অরুর মুখে ছড়িয়ে গেল, সেই আনন্দের পরিমাণ নিরুপমার মেপে দেখতে ইচ্ছে হল। সেটা যদিও বা সম্ভব না, কিন্তু কেন যে এত এত আনন্দে নিরুপমার ভেতরটাও ভরে উঠল।
বর নূপুর পরিয়েছে বলে অরু কি ভীষণ লজ্জাটাই না পেল। এই লজ্জা, এই রক্তজবার ন্যায় মুখশ্রী, এই চাহনি সবটাই নীরুর কাছে স্বপ্নের মতো। জীবনটা একটু একটু করে রঙিন হচ্ছে অরুণিমার, অথচ অজানা আনন্দে প্রতি মুহূর্তে আবিষ্ট হচ্ছে নিরুপমা। অরুণিমাকে তো সে চিরকাল নিজের সন্তানের মতোই দেখে এসেছে। যেই সুখটুকু তার হয়নি সেটা অরু পাবে না কেন? জগতের সমস্ত সুখ অরুণিমার হোক, জগতের সমস্ত সুখ নিহাদের চোখ। নীরু কেবল দু চোখ ভরে তাদের সেই সুখ দেখবে। সে আরও একবার অরুর মাথায় হাত বুলাল। তারপর আলতো হাতে তার গাল স্পর্শ করল। আদুরে স্বরে বলল, আপা, তোর জন্য 2 জোড়া নূপুর কিনেছি তো। সেগুলোর কি হবে? একটা আমার, একটা তোমার। ধ্যাত, আমি ওইসব নূপুর পরব নাকি? আমাকে এসব মানায় না। অরু জেদ ধরল। কেন? কেন মানায় না শুনি? এমনিই। না, তোমাকে আজ পরতেই হবে, তাও 2 পায়ে। উহু, আমার পায়ে ওসব ভালো লাগে না। একবার পরেই দেখো। ছোট্ট কাঠের বক্সে 2 জোড়া নূপুর রাখা ছিল। অরু সেটার নাগাল পেতেই নিরুপমার সামনে এসে বলল, কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো এখানে এসে বসো। নিরুপমা ভয় পাওয়ার ভান করে চুপচাপ এক জায়গায় গিয়ে বসল। অরু ঝুঁকল, খুব যত্নে আপার পায়ে নূপুর জোড়া পরিয়ে দিল। তারপর আফসোস করে বলল, ইসোস আপা, তুমি এত সাদা, বড় হিংসে হয় আমার। নিরুপমা মৃদুস্বরে হাসল। পা দুটো হাটের উপর তুলে 2 হাঁটুর উপর মাথা ফেলে জানতে চাইল, তোর ক্লান্ত লাগে না আমার প্রশংসা করতে করতে? না, সত্য কথা বলতে আমার ক্লান্ত লাগে না। নীরু আগের মতো করেই হাসল। অরু বলল, আমার মন বলে তোমার বর অনেক সুন্দর হবে আপা। তোমরা দুজন পাশাপাশি দাঁড়ালে মনে হবে রূপকথার গল্প থেকে 2 জন মানুষ পৃথিবীতে চলে এসেছে। আহা, কত শক্তা তোর এই অচল আপাকে কি বিয়ে করবে শুনি? অচল মানে? অরু কি রেগে গেল? নিরুপমা তার মুখ দেখে স্পষ্ট আন্দাজ করতে পারল না। চাপানো স্বরে কেবল জানতে চাইল, রাগ হয়েছিস নাকি? শোন অরু, আমার বিয়ে নিয়ে আর ভাবিস না তুই। ওসব আর আমার হবে না। আমি চাইও না। তুই মন দিয়ে সংসার কর, তবেই আমি খুশি। নিজের জীবনে আর কোনো ঝামেলা আমি চাই না। বিয়ে কোনো ঝামেলা না আপা। জি সোনা, আমি জানি বিয়ে কোনো ঝামেলা না। এই যে দেখ আমার পুরো শরীর সে কথাই বলছে। বলেই সে নিজের হাত পায়ের দিকে তাকাল। তার মুখে ব্যঙ্গাত্মক হাসি, অথচ সেই হাসির আড়ালে চোখ দুটো যে ছলছল করে উঠল সেটা কি অরু দেখেনি? বুকটা আচমকাই কেমন দুমড়ে মুচড়ে গেল। অরুণিমা আর হাসতে পারল না। কথা বলে প্রসঙ্গ অন্যদিকে টেনে নিতেও ইচ্ছে হল না। শুধু নিচের ঠোঁটটা কামড়ে ধরে খাট থেকে নামতে নামতে বলল, না আপা, আমি তোমার কাছে ঘুমাবো না। হামাদের কাছে যাব আমি। সে কি তুই আমার কথায় কষ্ট পেয়েছিস? আচ্ছা সরি। আর বলবো না আপা। অরুণিমা 2 দিকে মাথা নাড়ল। বড় উদাস মুখে কক্ষ ত্যাগ করতে করতে জবাব দিল, না আপা, কষ্ট পাইনি, এমনিই ভালো লাগছে না। সে সত্যি সত্যিই চলে গেল। নিরুপমা ফ্যালফ্যাল চোখে তার প্রস্থান দেখল। তারপর আনমনে ভারী ভারী 2টো নিঃশ্বাস ফেলল। নিরুপমার জীবনের পরিধি বড় না, কিন্তু শেখার পরিধি বিশাল। নিরুপমা এই জীবনে শুধু জ্বলেনি, এখন রীতিমতো অঙ্গার হয়ে গেছে। কিছুদিন পর হবে ছাই। আহা, তুতুনের একটা বাবা নেই। তুতুন কারো আঙুল ধরে জীবনে প্রথম স্কুলে যাবে না। ওহ, মা তো আছে তার। মায়ের হাত ধরে যাবে। মানুষ বলে জগৎ নাকি ভালোবাসার ভাণ্ডার? এই পৃথিবীর আনাচ কানাচে নাকি শুধুই ভালোবাসা? কই, নীরু যে একটু খানি ভালোবাসার জন্য এত ছটফট করল, কেউ তো সামান্য ভালোবাসা দিল না। কি হতো যদি রাহাত তাকে একটু খানি সম্মান দিত? কি হতো যদি রাহাত অন্য নারীর দিকে চোখ না দিত? নীরু বেঁচে যেত, তুতুন বাবাকে পেয়ে যেত। কেন এমন হলো? কেন নিরুপমার সংসারটা এমন করে ভেঙে গেল? নিরুপমা রহমান সব হারিয়েছে। শেষ ভরসা হিসেবে বুকভর্তি দীর্ঘশ্বাস ছাড়া তার আর কিছুই নেই। অভির চোখ ঘুমের ঘোরে বন্ধ হয়ে আসছিল। অরু এমন অবস্থাতেই তার কাঁধে মাথা রাখল। আস্তে করে ডাকল, হামাদ শুনছ? অভি ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, হুম। বলো, তোমার কি খুব ঘুম পেয়েছে?
মম। আচ্ছা। অরু থামল। আবার নিজ থেকেই বলল, আমার মনটা খুব খারাপ হামাদ। একটু আমার দিকে ফিরো। মুখ দিয়ে আপনা আপনি বিরক্তিসূচক শব্দ বের হলো তার। এক ঝাড়ায় অরুণিমাকে নিজের থেকে দূরে সরিয়ে তিতিবিরক্ত মেজাজে বলল, যাও তো। সারাক্ষণ এত ঘেঁষাঘেঁষি ভালো লাগে না। অরু সরে এলো। আস্তে করে চাপা স্বরে বলল, আচ্ছা, করব না ঘেঁষাঘেঁষি। অভি তার চোখ দেখেনি, তার মুখের মলিনতাও দেখেনি, অথচ কণ্ঠ নিঃসৃত গুটি কয়েক শব্দ শুনেই তার অভিমান টের পেল। অরুণিমার অভিমান হল তার উপর। সে চোখ খুলল, দ্রুত পাশ ফিরে প্রশ্ন করল, কেন? তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? জানি না। অভি আরও একবার তাকে দেখল। থমথমে মুখে বলল, এবার চোখ বুঝলে কিন্তু আর জবাব দিব না। বললে বলো, না বললে নাই। অরুণিমা আগের মতো করেই মাথাটা তার কাঁধে ঠেকাল। আওয়াজ কমিয়ে এনে বলল, সরাবে না খবরদার। মুখ জুড়ে সামান্য হাসি খেলা করে অভির। বিজ্ঞদের মতো সুরে বলল, আচ্ছা সরাব না। বলো এবার। নীরু আপার হাতের দিকে কখনো খেয়াল করেছ তুমি? না। আপার হাতে দেখবে ছোট ছোট অনেকগুলো দাগ আছে। ওহ, তুমি জানতে চাইবে না কিভাবে হয়েছে? কিছুটা আন্দাজ করতে পেরেছি। কি আন্দাজ করেছ? চাচাজান বলল তার আগের প্রাক্তন স্বামী নাকি গায়ে হাত তুলত। সেটার চিহ্নই হবে হয়তো। অরুণিমার কণ্ঠ নিজ থেকেই জড়িয়ে এলো। চোখ দুটো নোনা জলে ভরে টইটুম্বুর হল। কেমন হু হু করে উঠে সে বলল, আমার আপা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন। আপার সাথে এমন হলো কেন বলো তো? তোমাকে কে বলল যে মানুষ ভালো হলেই তার জীবন ভালো হয়? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের জীবনও ফুলে ফুলে ভরা কোনো বাগান ছিল না। উল্টো করে বললে ভালো মানুষেরই কষ্ট বেশি হয়। তাই? হুম। কেন? অভি দুই ঠোঁট প্রসারিত করল। অন্যমনস্ক হয়ে বলল, সেই ব্যাখ্যা জানি না ঠিক। তবে যেটা সবচেয়ে বেশি শুনেছি সেটাই তোমাকে বলি। কি? আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি কষ্ট দেয়। যেন সব শাস্তি সে পৃথিবীতেই ভোগ করে নেয়। আখিরাত তখন পরিষ্কার থাকে। অরুণিমা অভিমান করে বলল, আল্লাহ দুহাত ভরে শুধু বড়লোকদেরই দেয়, আমাদের কিচ্ছু দেয় না। অভি তাকালো তার দিকে। অরু নাক টেনে বলল, তোমরা বড়লোক মানুষ, তোমরা কি বুঝবে আমাদের কষ্ট? সেই প্রশ্নের কোনো উত্তর অভি দেয়নি। তার চোখ তখন সিলিংয়ের দিকে, এক মনে কি যেন দেখে যাচ্ছিল। অরু কথা শেষ করতেই সে ভারিক্কি স্বরে বলল, তোমার ঈমান খুব দুর্বল। আমারও তাই। সেজন্যই অল্পতেই স্রষ্টার দিকে আঙুল তুলি। তবে আমি একজন মানুষকে চিনি যে তার জীবনের চরম দুঃখের মুহূর্তেও স্রষ্টার প্রতি সন্তুষ্ট ছিল। কে? অভির চোখ দুটো শান্ত, চাহনিও স্থির হলো সময়ের সাথে। বুকের ভেতর ধূপধাপ তোলপাড় চলছিল। সেসব কিছু সম্পূর্ণ অগ্রাহ্য করে অভি হাসকি গলায় বলল, রেহনুমা রেখা। আমার মা। জনাব মুস্তাফা। আসসালামু আলাইকুম। সালাম নিবেন আমার। আপনার চিঠির ফিরতি চিঠি লিখতে এবার বেশ দেরি হলো। আশা করি ক্ষমাসুন্দর চোখে দেখবেন। আসলে বাড়িতে আমার বোন এসেছে তো, তাই এই নিয়ে খুব ব্যস্ত। অরু বিয়ের পর এই প্রথম এই বাড়িতে এসেছে। তারা আসতেই বাড়িটা কেমন ঝলমল করে উঠেছে। আপনি আপনার প্রথম চিঠিতে লিখেছিলেন আপনি চিঠি লিখতে জানেন না। অথচ আপনাকে আমার তরফ থেকে কখনো জানানো হয়নি যে আমি নিজেও চিঠি লিখতে জানি না। এর আগে দাপ্তরিক চিঠি লিখেছি, কিন্তু অনানুষ্ঠানিক পত্র এই প্রথম লিখছি। সেটাও আপনাকে। যাই হোক, সেটা মূল বিষয় না। জনাব, আপনি বয়সে আমার চেয়ে যথেষ্ট বড়, বিচক্ষণতায় আমার চেয়ে যোজন যোজন এগিয়ে।
সুতরাং ওইসব নিয়ে কোনো কথা হবে না। আপনি নিশ্চয়ই জানেন পত্র জিনিসটা খুবই একান্ত। একদম হাতে গোনা কিছু মানুষকেই সেটা নিয়ম করে দেওয়া যায়। আর সেই হাতে গোনা মানুষদের সাথে আমাদের একটা সুনির্দিষ্ট সম্পর্ক থাকতে হয়। আপনার আর আমার মাঝে তেমন কোনো সম্পর্ক নেই। সেই কথা আপনি জানেন। আমিও জানি। আপনি কোনো উদ্দেশ্য নিয়ে পত্র লিখছেন এটাও আমি বলছি না। আপনি দয়া করে ভাববেন না আমি আপনাকে হে করে কিছু বলছি। এমনটা ভাবলে আমি খুব কষ্ট পাব। আসলে আমার ভয় হচ্ছে মুস্তাফা। নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয়। আমি নিজেকে যেই বাঁধনে বেঁধে রেখেছি সেটা থেকে মুক্ত হতে আমার ভয় হয়। আমি যেমন জীবনে আছি তেমনটার সাথেই আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আমি ইদানিং লক্ষ্য করেছি আপনার চিঠিকে কেন্দ্র করে আমার ভেতর কিছু অদ্ভুত পরিবর্তন ঘটে যাচ্ছে। যেই পরিবর্তনগুলো শুরুতে মধুর লাগলেও এক পর্যায়ে এসে আমার মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি ইদানিং প্রচণ্ড টানাপোড়েনে ভুগি। আপনার কাছে কিছুই গোপন করতে চাই না। তাই সবটা খোলাসা করে বলছি। আপনার রোজ রোজ চিঠি পেয়ে আমি কিছুটা লোভ করে ফেলেছি। নিষিদ্ধ জিনিসের লোভ অত্যন্ত ভয়ঙ্কর লোভ। সময় থাকতেই টের পেয়েছি ভাগ্যিস। কিন্তু আপনি খুব ভালো করেই জানেন আমাদের সম্পর্কের কোনো পরিণতি নেই। আমি পরিণতি চাচ্ছিও না। আপনার একটা গোছানো পরিপাটি জীবন। এই জীবনে নিজেকে জুড়ে দিতে আমি ইচ্ছুক না। তাই মনে করুন নিজ থেকেই একটু পিছিয়ে এলাম। যেই সম্পর্কের কোনো পরিণতি নেই সেটাকে টেনে নেওয়া হলো জেনেবুঝে নিজের রুহুকে কষ্ট দেওয়া। এক জন্মে অনেক কষ্টই তো আমার হলো। এই কষ্টটা না হয় নাই পেলাম। আমি যদি আর কয়েক ধাপও এগিয়ে যাই তবে আমি এই জীবনে এসব থেকে বের হতে পারবো না। মুস্তাফা এই জীবনে আর নতুন করে কষ্ট চাই না। আমাদের দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে। আমরা কেন একে অন্যকে চিঠি দিচ্ছি সেটাও আমরা জানি। হয়তো এখনো বিষয়টা মোহ পর্যন্তই আছে। সেটাকে বাড়াবেন না প্লিজ। আমার জীবনটা খুব জটিল। আশা করি আপনি বুঝতে পারছেন। স্রষ্টা সবাইকে সব দেয় না। আমাকে দেয়নি। আমি তাতে দুঃখিত না। আমি আমার মতো করে সুখ খুঁজে নিয়েছি। অবেলার ঝড়ে আমার জীবনের অনেকটাই বিলীন হয়েছে। এবার কলম হাতে তুলে নিয়ে ক্ষয়ে যাওয়া জীবনের কিছুটা হলেও পুনরুদ্ধার করতে চাই। আপনি আমার পড়াশোনা শুরুর একমাত্র প্রেরণা। যতবার কলম হাতে নিব ততবার কেবল আপনার কথা মনে পড়বে। আপনি চিরকালই আমার শুভাকাঙ্ক্ষী থাকবেন। আমি আপনার জন্য মন থেকে দোয়া করি। খুব ভালো থাকুন মুস্তাফা। আপনার ৭ সিপাহীর প্রতি আমার সম্মান আর ভালোবাসা রইল। আপনাদের পেশার প্রতি আমার সীমাহীন সম্মান রইল। তন্ময়ের জন্য বিশেষ করে ভালোবাসা। আপনারা দেশ নামের ফুলকে রক্ষা করার চেষ্টায় যেই নির্ঘুম রাত কাটাচ্ছেন এর বিনিময়ে রব আপনাদের পুরস্কৃত করুক। আমার শুভকামনা রইল। ভালো থাকবেন মুস্তাফা। এই জীবনের মতো আল্লাহ হাফেজ। নিরুপমা রহমান। সমতট লেন, ঢাকা। নিরুপমা চিঠি লিখা শেষ করল ফোঁপাতে ফোঁপাতে। কান্নার দমকে সে শেষের লাইনগুলো সুন্দর করে লিখতে পারেনি। কেমন যে এলোমেলো হয়ে গেল। সে কখনো এমন একটা চিঠি লিখতে চায়নি। কিন্তু পরিস্থিতি বিবেচনায় নিরুপমা নিরুপায়। এই ব্যাপারটা টেনে নেওয়ার কোনো মানে নাই।
নীরু যথেষ্ট বুঝদার। কৈশোরের ভুল করার বয়স তার এখন নেই। সে চোখ মুছতে মুছতে খাটে গিয়ে বসল। তার মনে হলো আপন কোনো মানুষ দূরে চলে গেলে যেমন কষ্ট হয় তারও ঠিক তেমনই কষ্ট হচ্ছে। আর কি কখনো চিঠি লিখা হবে না? মুস্তাফা কি কোনোদিন আর তার জন্য চিঠি লিখবে না? রাতের অনেকটা সময় নিরুপমা কেবল ছটফট করল। কিসের জন্য তার এত ছটফট সে জানে না। সে শুধু কষ্টটাই অনুভব করল। তার মন খারাপের অনেক কারণ আছে। মুস্তাফা যদি পেশায় খুব সামান্য কেউ হতো তবে নীরু পেছাত না। সমাজের চিন্তাভাবনার পরোয়া না করে চিঠি আদান প্রদান চালিয়ে যেত। কিন্তু মুস্তাফা একজন সামরিক সদস্য। তার সাথে নিরুপমার যায় না। নিজেকে যথাযথ সম্মান করেই নিরুপমার এই কথা মনে হয়েছে। মুস্তাফার একটা ফোকফকে সুন্দর সংসার প্রয়োজন, যেখানে একটা বিশুদ্ধ আর কম বয়সী মেয়ে থাকবে, যার জীবনের প্রথম পুরুষ হবে সে। তারপর দুজনের একটা সুন্দর সংসার হবে। সেই সংসার দেখার জন্য হলেও নিরুপমার পত্র বিনিময় বন্ধ করা উচিত। সে রাতের শেষ ভাগে আবার কি মনে করে উঠে এলো। এবার আর চিঠি লিখেনি। পুরনো খাতার একটা পৃষ্ঠায় গোটা গোটা অক্ষরে লিখল, মুস্তাফা, দয়া করে আমার চিঠির কথাকেই আমার মনের কথা ভাববেন না। আমি আসলে মোটেও চাই না যে আপনি আমায় চিঠি দেওয়া বন্ধ করুন। এইটা আমার মনের কথা না। আমি মিথ্যা বলেছি। আপনি দয়া করে চিঠি লিখা বন্ধ করবেন না। আমি চাই আপনি আমায় রোজ চিঠি দিন। আমি মিথ্যে বলেছি। আমি এই চিঠি আদান প্রদান কোনোদিনই বন্ধ করতে চাই না। তবুও পরিস্থিতি এতটাই প্রতিকূল যে আমি আপনাকে মন খুলে কিছু জানাতে পারছি না। মুস্তাফা প্লিজ, আপনি চিঠি পাঠানো বন্ধ করবেন না। বিনিময়ে আমাকে শক্ত করে ধমক দিয়ে বলবেন এসব কেমন কথা নীলা? আপনি এত অবুঝপনা করছেন কেন? মুস্তাফা, আপনি কি একটা কথা জানেন? থাক, আর জানতে হবে না। কোনোদিন দেখা হলে জানাবো। কলমের কালিতে এই কথা লিখতে ইচ্ছে হচ্ছে না। জানি এই অভিমানের কোনো মূল্য নেই, তবুও অভিমান করছি। আপনি যদি আর ফিরতি পত্র না পাঠান তবে আমি আর ভাত খাবো না কোনোদিন। নিজের লিখা পড়ে নিরুপমার নিজেরই হাসি পেল। বাচ্চামো আর আহ্লাদ ভরা চিঠি, যেটা সে কোনোদিনই ডাকবক্সে ফেলবে না। কিছু কথা গোপনই থাকুক, ঠিক যেমন নিরুপমার গোপন দুঃখ নিরুপমার কাছেই জমা থাকুক। নিরুপমা সব কিছু মেনে নিয়ে বেশ আছে। তুতুন শোন, আমি লুকাবো এখন আর তুই আমাকে খুঁজবি। ঠিক আছে? তুতুন পিটপিট তাকালো। অরুণিমা তর্জনী উঁচু করে বলল, কিরে, শুনতে পেলি আমার কথা? নিরুপমা চুলায় কোরমা বসিয়েছে মাত্র। এখনো দুধ ঢালা হয়নি। মাংসের টুকরোগুলো আগেই এক পাশে ভেজে রেখেছে। অরুর কথা কানে যেতেই রান্নার ফাঁকে গলা উঁচিয়ে বলল, আমার ছেলে ব্যথা পাবে অরু। এসব খেলা খেলিস না। অরুণিমা নাক ছিটকে বলল, এত ন্যাকামো কেমন করে করো আপা? তোমার ছেলেকে নিয়ে তোমার আহ্লাদের শেষ নাই। নিরুপমা চুলোর আঁচ কমিয়ে বসার ঘরে এলো। হালকা নীল রঙের শাড়ির আঁচলটা একপাশ ঘুরিয়ে তার কোমরে গোজা। ঘরে এসেই সে অরুণিমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। কড়া সুরে বলল, মানা করেছি না অরু? তুতুন একটা ব্যথা পাবে। তখন তো তুইও কষ্ট পাবি। উহু আপা, তুতুন ব্যথা পাবে না।
অরুণিমা তুতুনের গাল টেনে বলল, কিরে তুতুন, তুই ব্যথা পাবি? দৌড়াদৌড়ি করলে কিন্তু ব্যথা পাবি। করবি দৌড়াদৌড়ি? তুতুন ডানে বায় মাথা নাড়ে। অরু তার গালে চটপট দুটো চুমু খেয়ে বলল, আমি লুকাবো আর তুই আস্তে আস্তে খুঁজবি। জোরে দৌড়াবি না, আর খাটের নিচে ঢুকবি না। আমি ওইদিকে লুকাবো না, ঠিক আছে? নিরুপমা বলল, তোর কিন্তু ধুলোয় অ্যালার্জি অরু, যেখানে সেখানে লুকাস না বলে দিচ্ছি। আচ্ছা আপা, তুমি এবার রান্না করো যাও। নিরুপমা আগের মতো করেই রসাই ঘরে চলে গেল। আজ রাতেই বোধহয় অরু আর হামাদ সাহেব চলে যাবে। উনি তো কালই চলে যেতে চাইছিলেন। অরু অনেক কষ্টে আটকালো, এখন আবার বাইরে গিয়েছে। কখন ফিরবে কে জানে। নিরুপমা দ্রুত হাতে কাজ গোছাচ্ছিল। জোহরের আজান দিবে যে কোনো সময়। 2টো বাজার আগেই সব খাবার টেবিলে নিয়ে রাখতে হবে। হবে। এরই মাঝে ঘরের ভেতর কেউ চেঁচালো, কুক। নিরুপমা রান্নার ফাঁকেই হালকা শব্দ করে হাসল। অরুর কণ্ঠ। সে লুকোচুরি খেলছে তুতুনের সাথে। একটু পর পর দুজনের হাসির শব্দ নিরুপমার কানে আসছে। নীরুর মনে হলো এই বাড়িটা অনেক দিন পরে প্রাণ ফিরে পেয়েছে। অরু আসাতেই বাড়িটা ঝিলমিল করে উঠেছে। নয়তো এই বাড়ি থেকে হাসির ঝংকার প্রতিধ্বনিত হয় না কতকাল ধরে। অভি আজানের সাথে সাথেই বাড়ি এলো। বসার ঘরে পা রেখেই সে 2 হাত তুলে আড়মোড়া ভাঙল। তুতুন বসার ঘরে ছুটোছুটি করছিল। কখনো আবার মাটিতে বসে মেঝের দিকে ঝুঁকে কিছু একটা খুঁজছিল। অভি কপাল কুঁচকে তার কাজকর্ম দেখে। তারপর নির্বিকার চিত্তে নিজের ঘরের দিকে পা বাড়ায়। তুতুন তাকে দেখল। প্রথমে সংকোচ আর ভয় নিজেকে গুটিয়ে নিল। পরে আবার কাল রাতের কথা মনে পড়তেই উঠে দাঁড়িয়ে তার কাছে ছুটে গেল। খালু খালু। অভি থামল। অদ্ভুত সম্বোধনে পেছনে ফিরল। তুতুন ছুটে এসেই তার দিকে 2 হাত বাড়ালো, যার অর্থ কোলে নাও। অভি সন্দিহান চোখে তার দিকে তাকায়। সত্যিই কোলে আসবে, নাকি আসার পর গতকালকের মতো ভ্যা করে কেঁদে দিবে? সে অপ্রস্তুত হয়ে হাত বাড়ালো। তারপর একটানে তুতুনকে কোলে নিল। তুতুন তার কানের কাছে এসে ফিসফিস করল, অলু কোথায়? অভি ভ্রুকুচকে বলল, আমি কেমন করে জানবো? বাড়িতে তো তুমি ছিলে। অলু লুকোচুরি খেলছে তোমার সাথে। হু। অভি হাসল। অস্ফুট স্বরে বলল, বাহ, খুব কঠিন প্রতিদ্বন্দ্বী নির্বাচন করেছে তো দেখছি। তুতুন চোখ সরু করে তার দিকে তাকালো। দেখে মনে হলো অভির কথার ভাবার্থ সে ধরতে পেরেছে। সে বুঝতে পারছে খালু তার দলে নেই। অভি আরও এক দফা হাসল। কণ্ঠের গাম্ভীর্য ঝেড়ে ফেলে একটু স্বাভাবিক হয়ে বলল, চলো তুতুন, আমরা অলুকে খুঁজি। অরুণিমাকে খোঁজা কঠিন কিছু ছিল না। সে আলমারির পেছনে খাম্বার মতো দাঁড়িয়ে ছিল। অভি সবার প্রথমে তার ওড়নার সামান্য অংশ দেখল। তারপর তুতুনকে কোল থেকে নামিয়ে আঙুল দিয়ে সেদিকে ইশারা করল। তুতুনের ছোট্ট মুখটা খুশিতে ভরে গেল। সে এক দৌড়ে আলমারির কাছে গিয়ে অরুণিমার ওড়নাটা টেনে ধরল। খিলখিল করে বলল, অলু, আমি তোমাকে ধলে ফেলেছি। অরুণিমা চকিত ভঙ্গিতে তার দিকে তাকায়। তারপর তাড়াহুড়ো করে আলমারির আড়াল থেকে বেরিয়ে আসে। তুতুন তাকে কি করে খুঁজে নিল? সে তো এত সহজ জায়গায় লুকায়নি। অভি ঘরের মাঝামাঝি দাঁড়িয়ে ছিল, 2 হাত বগলদাবা করে। অরুণিমা কোমরে হাত রেখে চোখ পাকিয়ে বলল, আচ্ছা, ঘটনা তাহলে এই। হামাদ সাহেব এসবের পেছনে কলকাঠি নেড়েছেন। অভি তাচ্ছিল্য করে হাসল। তোমার তুতুনি এলো আমার কাছে, আবদার করল। আবদার তো আমিও কত কিছু করি, তুমি সবগুলো রাখো। তুতুনের তো গলা ছেড়ে কান্না করার স্বভাব। অরুণিমা মেকি রাগ দেখিয়ে বলল, তাহলে আজ থেকে আমিও কান্না করব। অভি বাঁকা চোখে তার দিকে তাকালো। হাসিটুকু গোপন করে গম্ভীর মুখে বলল, তুমি কান্না করলে 2 গালে ধরে 2টো চড় দেব। এত বড় মেয়ে নাকি কান্না করবে? অরুণিমা গুটি গুটি পায় তার দিকে এগিয়ে এলো। নাক টানতে টানতে তার শার্টের কলার অবধি পৌঁছে মুখ কুঁচকে বলল, সারা মাসের সিগারেট একদিনেই খেয়ে নিয়েছ নাকি? বিরক্ত হলো অভি। এক হাতে অরুণিমাকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, দূরে যাও তো তুমি। সারাক্ষণ ঘেঁষাঘেঁষি ভালো লাগে না। ঘেঁষাঘেঁষি করছি না। অরু ওড়নার এক প্রান্ত দিয়ে অভির ঘাম মুছতে মুছতে বলল, তুতুন আজ তোমায় ভয় পাইনি? না। দেখেছ, আমি জানতাম তুতুন তোমাকে একটুও ভয় পাবে না। তুমি একদমই ভয় পাওয়ার মতো না। অভি চুপচাপ বসে থাকল। বলল, তোয়ালে দাও লাগেজ থেকে। গোসলে যাব। অরু অলস পায়ে হেঁটে লাগেজ পর্যন্ত যায়। তারপরই আবার কি একটা ভেবে এক দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে গেল। আপা আপা। অরুণিমা হাঁপাচ্ছিল। নিরুপমা পেছনে ফিরে বলল, কিরে, কি হয়েছে? তুমি যে আমাদের জন্য শরবত বানিয়েছিলে সেটা কোথায়? ফ্রিজে আছে। উনি কি এসেছেন? হ্যাঁ, এসেছেন। অরুণিমা ফ্রিজ থেকে শরবতের গ্লাসটা বের করে আগের মতো করেই নিজের ঘরের দিকে ছুটল। নিরুপমা নিজেও চুলোর আঁচ কমিয়ে তাদের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। অরু বলল, তোমার জন্য শরবত আপা বানিয়েছ?
ওই বাড়িতে কেউ এমন করে তোমার জন্য শরবত বানিয়ে রাখে? তবুও তুমি ওই বাড়ি যেতে চাইছ? বাজে বকো না। অরুণিমা কিছু বলল না। লক্ষ্মী মেয়ের মতো চুপ করে অভির পাশাপাশি বসল। অভি তোত্তাছোড়া চোখে বলল কি চাই আবার? অরুণিমা গালের নিচে এক হাত রেখে বলল কিছু চাই না। এমনি তোমার কাছাকাছি থাকতে ভালো লাগে। কেমন অদ্ভুত রকমের অস্বস্তিতে অভির শরীর জমে এলো। সে আর অরুণিমার দিকে তাকালো না। এলোমেলো চোখে এদিক সেদিকে তাকালো। নিরুপমা মুখের উপর আঁচল চেপে চাপাস্বরে হাসল। তুতুন খেলনা হাতে তাদের দিকে এগিয়ে যাচ্ছিল। নিরুপমা তার আগেই গুটি গুটি পায় তার কাছে এসে এক ছো মেরে তাকে কোলে তুলে নিল। অরু আর অভি তখনও তাকে দেখেনি। তারা দরজার দিকে পিঠ করে বসেছিল। নীরু দ্রুত পায়ে তুতুনকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বলল এখন যাসনে বাবা। তারা একটু একা থাকুক। তুতুন বলল আমরা আর লুকুচুকু খেলবো না মা। খেলবো বাবা। আগে খেয়ে নাও তারপর। নিরুপমা জানতে চাইল তুতুন সোনা, খালুকে তোমার কেমন লেগেছে? ভালো। তুতুন মায়ের গলা জড়িয়ে ধরে বলল মা খালু কাকে বেশি আদল করে? অলুকে না আমাকে? আমার মনে হচ্ছে তোমাকে। তুতুন লাজুক হাসল। নিরুপমা হাসি মুখে তার মুখটা দেখল। গতকালই তো খালুর ভয় কেঁদে কুটে অস্থির হলে। আজ আবার খালুর আদরে ভাগ বসাচ্ছে। নীরু হাসল। হামাদ সাহেব কি আদর দিতে জানেন? তাকে দেখে তনিরুরই কেমন ভয় লাগে। সে প্রথমবার তাকে দেখার পর ভেবেছিল তুতুন আর অরু তাকে ভীষণ ভয় পাবে। অথচ হলো উল্টা। নীরু ভয় জোরতায় তার সাথে একটার বেশি দুটো কথা বলতে পারে না। অথচ তারা দুজন রীতিমতো তার কোলে উঠে বসে থাকে। অদ্ভুত ব্যাপার। শিকদার বাড়িতে আজকের কোলাহলের মূল হোতা স্বয়ং শাহরুখ খান। তাকে নিয়ে আজ বাড়ি ভর্তি ছেলেমেয়েদের উৎসাহ উদ্দীপনা। বিষয়টা তেমন জটিল কিছু না, বরং একেবারেই পানির মতো স্বচ্ছ। মধুমিতায় এই বছর একটা সিনেমা বেশ নাম করেছে। দেবদাস নাম। শরৎচন্দ্রের দেবদাস এখন আর বইয়ের পাতায় নেই। সিনেমার বড় পর্দায় পাঠকরা দেবদাসকে চক্ষু মেলে দেখতে পারছে। সেই দেবদাব চরিত্রেই অভিনয় করেছেন বর্তমানের তুমুল জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। সেই সিনেমার টিকিট হলো সোনার হরিণ। খুঁজলেও পাওয়া যায় না। খুব সকালে সিরিয়াল দিলে তবে বোধহয় একটু আকটু সুবিধা করা যায়। হাসিম শিকদার বহু কষ্টে কাল রাতে 8টা টিকিট জোগাড় করেছে। আজ বিকেলে তারা যাবে সিনেমা দেখতে। এই নিয়ে হৃদিতার হম্বিতম্বির শেষ নেই। খুশিতে একটু পর পর সে গদগদ হচ্ছে। কতদিন পর তারা সিনেমা দেখতে যাচ্ছে। অরুণিমা আর অভি গতকাল বাড়ি ফিরেছে। হৃদিতা এক প্রকার লাফাতে লাফাতে অরুর ঘরে গেল। অরু তখন মাত্র গোসল সেরেছে। কাল রাতে ক্লান্তিতে লাগেজ থেকে কাপড়গুলো বের করা হয়নি। এখন করতে হবে। হৃদি এসেই চপলা সুরে বলল কি করো অরুণিমা? কিছু করি না। কাপড় গোছাবো এখন। ওহ। হৃদি আরও একবার প্রগাঢ় হাসল। অরুণিমা তার হাসি দেখেই কপাল কুঁচকে বলল ব্যাপার কি বলো তো? এত হাসছ কেন? ব্যাপার অনেক কিছু। তুমি শুনলে শুধু হাসবে না, একদম লাফাবে। অরুণিমা ছটফটে হয়ে শুধালো বলো না। বলো না। হৃদি একগাল হাসল। হাত দুটো আড়াআড়ি করে বলল হাসিম ভাইজান টিকিট এনেছেন। সিনেমার টিকিট। বলল বিকেলে নাকি সবাই মিলে দেখতে যাবে। অরুণিমার চোখ দুটো খুশির আনন্দে ঝলমল করে উঠল। কি অদ্ভুত এক দীপ্তি পুরো চোখে ছড়িয়ে গেল। সে এই জীবনে কখনো টিকিট কেটে সিনেমা দেখেনি। সিনেমা হলের নাম সে শুনেছে। তার বান্ধবীদের কয়েকজন গিয়েছিল। আসার পর তার কাছে গল্প করেছে। সেই তখন থেকেই তার হলে গিয়ে সিনেমা দেখার ইচ্ছে। সে হৃদির হাতটা চেপে ধরে প্রফুল্ল স্বরে বলল সত্যি? কোন হলে? মধুমিতা। উফাফ। অরুণিমার মনে হলো সে কেঁদেই দিবে খুশিতে। ডানা মেলা প্রজাপতির মতো অদৃশ্য ডানায় অরু সমস্ত ঘরে ঘুরপাক খেল। আজ সে প্রথমবারের মতো সিনেমা হলে যাবে। মধুমিতা সিনেমা হলো। কত নাম শুনেছে, অবশেষে সেখানে যাওয়ার সুযোগ হলো। সে আলমারির এক পাশের কপাট খুলতে খুলতে সহাস্য মুখে বলল হৃদি হাসিমকে আমার হয়ে ধন্যবাদ দিবে। তার পছন্দের জিনিস কি? হুন্ডা। তাকে বলবে আমি বড় হয়ে তাকে একটা হুন্ডা কিনে দিব। হৃদি ঠোপ টিপে হাসল। আর কত বড় হবে তুমি? অরুণিমা সে কথা শুনল না। আলমারি ঘাঁটতে ঘাঁটতে চিন্তিত সুরে বলল কিন্তু কি রঙের জামা পরব বলো তো? আমি ভেবেছি আমি আর হামাদ আজ এক রঙের জামা পরব। সে কি কেন? অরুণিমা কিছুটা লজ্জা পেল। মাথা নামিয়ে বলল নীরু আপার বান্ধবী সুজানা আপা সবসময় তার বরের সাথে রং মিলিয়ে জামা পরে। সুজানা আপার বর তো মনে হয় ভালো মানুষ। তোমার বর তো অত ভালো মানুষ না। আর তাছাড়া সে যাবে বলেও তো মনে হচ্ছে না। হৃদি বেশ স্বাভাবিক। অথচ অরুণিমার হৃদয় তখন শোকের ছায়ায় নিমজ্জিত। আধার মুখেই জবাব দিল এভাবে বলো না। তাকে ছাড়া কোথাও যেতে আমার ভালো লাগে না। বলো কি? প্রেম টেম হয়ে গেল নাকি? অরু ঠোঁট উল্টে বলল কে জানে, জানি না। হতেও পারে। তাতে কি? বর তো। প্রেমে পড়লে তো আর পাপ হবে না। তা ঠিক।
তবে তার মতো ভয়ঙ্কর লোককে তুমি পছন্দ করে নিলে? প্রথম কয়দিন তো ভয় কাঁদলে। অরুণিমা কিঞ্চিৎ হাসল। খাটে বসে পা দোলাতে দোলাতে বলল, সে অনেক আগের কথা। সে খুব ভালো লোক। আমায় নূপুর কিনে দিয়েছে। বলেই সে আবার পায়ের উপর থাকা কাপড়টা সামান্য উঁচুতে তুলে নিজের পা দুটো হৃদিতাকে দেখালো। হৃদিতা পঞ্চমবারের মতো সেই নূপুর পরা পাটা দেখল। তারপর দেখল অরুণিমার হাসি ভরা মুখ। বিবাহিত জীবনের প্রথম এবং একমাত্র পুরস্কার যে কোনো রমণীর কাছে এত বেশি বিশেষ হতে পারে হৃদির সেটা জানা ছিল না। অভি ভাইজানের প্রতি তার সমস্ত অনুভূতির সূচনা রূপালী রঙের এই নূপুরকে ঘিরে। এক জোড়া নূপুর। কেবল এক জোড়া নূপুরই তো। অথচ অরুণিমা রহমান সেই এক জোড়া নূপুরের ক্রেতাকে ভুলতে পারে না। ভুলতে পারে না সেই চমৎকার দৃশ্য। জগলুদের বাড়ির খাটে সে পা তুলে বসেছিল। হামাদ এসে তার পায়ে নূপুরটা পরিয়ে দিল। কত যত্ন করে পোড়ালো অরুণিমা, তো এই জীবনে তাকে আর ভুলতে পারবে না। চায়ের কাপে 2টা টান দেওয়ার পরেই জগলুর চোখ গেল সামনের সরু রাস্তার দিকে। তখন সময় সকাল 8:18। অভি তার মুখোমুখি অন্য একটা বেঞ্চে বসা, 2 আঙুলের ভাঁজে একটা সিগারেট চেপে রাখা। পরপর 2বার ধোয়া ছেড়ে আবার বড় করে টান দিল। জগলু দেখল সামনের রাস্তায় একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। অবয়বটা কেমন চেনা লাগল, কিন্তু স্পষ্ট না। সে তাকাতেই মেয়েটা নড়ে উঠে সামনের দিকে পা বাড়ালো। পায়ের গতি স্বাভাবিক, কিন্তু কদমগুলো দৃপ্ত। খুব আত্মবিশ্বাস নিয়ে পথ চললে যেমনটা হয় অনেকটা এমন। সে রাস্তা পেরিয়ে টং দোকানের সামনে এলো। যখন তার আর জগলুর দূরত্ব কয়েক ফুটে এসে থামল, তখনই জগলুর নিকট তার পরিচয় স্পষ্ট হলো। এই মেয়েটাকে সে চিনে। সাংবাদিক, খুব শিক্ষিত মেয়ে। নামটা হলো হুহু, কি যেন বলেছিল? সুচি, সুশ্চি, মিতালি। আহা, কি ছিল নামটা! মেয়েটা বরাবরের মতোই মিষ্টি করে হাসল। বলল, জনাব জুহায়ের, কেমন আছেন? জগলু ফাপড়ে পড়ে সামান্য হাসল। বলল, জি, ভালো। আমায় চিনতে পেরেছেন? জি। মেয়েটা হাসল আগের মতো করেই। অভি মাথা তুলে একবার তার মুখ দেখেই পুনরায় চোখ নামিয়ে নিল। এসবে তার আগ্রহ কম। জগলুর সাথে কোনো মেয়ে কথা বললে বিনু টিপু রনক খুব আগ্রহ দেখায়। অভির এসবে কোনো আগ্রহ নেই। অভির ধারণা জীবনের প্রতি তার কোনো আগ্রহ নেই। বেঁচে আছে, শ্বাস নিচ্ছে, এর বেশি আর কিছু না। যদিও বেঁচে থাকা আর শ্বাস নেওয়ার পাশাপাশি তার আরও একটা নতুন কাজ যুক্ত হয়েছে, অরুণিমার ঘ্যান ঘ্যান সহ্য করা। অরুণিমা রোজ কানের কাছে মাছির মতো ভনভন করে। অথচ অভি না পারে তাকে সরাতে, না পারে তার ভনভন সহ্য করতে। এত কথা সে কেমন করে বলে? অভির হাত দুটো নিষ্পিস করে। মাঝে মাঝে চড় মেরে এর মুখ বন্ধ করতে ইচ্ছে হয়। অথচ আশ্চর্য ব্যাপার, হাতেম শিকদারের একমাত্র সন্তান হামাদ তাকে পারতে ধমকটাও দিতে চায় না। ধৈর্যের বাঁধ ভাঙলে তখন গিয়ে জোর গলায় একটু শাসায়। বাস এইটুকুই। কারণ অভি তার স্বচ্ছতা দেখেছে। সরল সোজা প্যাচমুক্ত ব্যক্তিত্ব বলতে সে যা বোঝে অরুণিমা ঠিক তাই। তাকে প্রহার করা যায় না, বড়জোর রেগেমেগে একটু ধমকানো যায়। সে বসন্তের নতুন পাতার মতোই সতেজ সুন্দর। অভি চায় না সেই সৌন্দর্য ক্ষয়ে যাক। অভির জীবনে কিছু অপ্রীতিকর ঘটনা আছে। সেই ঘটনাগুলো তাকে খুইয়ে দিয়েছে একটু একটু করে। অরুণিমার জীবনে তেমন কোনো ঘটনা নেই। অরুণিমা তার মতো হোক সে চায়ও না। পৃথিবীর কেউ তার মতো হোক সেটাও সে চায় না। মেয়েটা বুকে হাত বেঁধে বলল, তাহলে আমার নাম কি বলুন তো? জগলু বোকা বোকা হাসল। তার চাহনি দেখেই মেয়েটার হাসি পেল। ভুলে গেছেন জুহায়ের? জি না, আপনাকে ভুলিনি। তবে নামটা ভুলে গেছি। অনেক কঠিন। অভি উঠে দাঁড়ালো সোজা। সিগারেটটা হাত বদল করে বড় বড় পা ফেলে সামনে চলে গেল। সুচিস্মিতা তার প্রস্থান দেখে কপাল কুঁচকে বলল, আপনি তাকে চেনেন? জি, আমার বন্ধু। চলে গেল যে? সে একটু এমনই। ওহ। জগলু গলা খাকারি দিয়ে বলল, বসুন আপনি। সুচিস্মিতার মুখ ভার। চোয়াল শক্ত করে বলল, না, বসবো না আমি। আপনি আমার নাম মনে রাখতে পারেননি। জগলু দুঃখী দুঃখী মুখ করে বলল, দুঃখিত। নামটা খুব কঠিন। এত কঠিন নাম মাথায় থাকে না। মেয়েটা সামান্য হাসল। অভি যেদিকে বসেছিল সেদিকে বসে ভ্যানিটি ব্যাগটা কোলের উপর ফেলে বলল, সুচিস্মিতা। আমার নাম সুচিস্মিতা। জি। বলুন তো নাম কি? সুচিস্মিতা। হয়েছে। ভেরি গুড। সুচিস্মিতা গালের নিচে হাত রেখে বসল। বলল, বাবা এই নাম রেখেছে। ভারতীয় অভিনেত্রীর নাম। সুন্দর না? আমার দেখা এই নামে আর কাউকে পাইনি আমি। জগলু সুর মেলালো। প্রাণোচ্ছল স্বরে বলল, জি, আমিও এই জন্মে এই নাম শুনিনি। সুচিস্মিতা এবার প্রাণ খুলে হাসল। জগলু দেখল হাসার সময় তাকে একদম অন্যরকম দেখায়। চুপচাপ থাকলে তাকে খুবই গম্ভীর মনে হয়। অথচ এখন মনে হচ্ছে সে ভীষণ দুরন্ত। তার হাসতেই একটা স্নিগ্ধ ভাব জড়িয়ে আছে। সুচিস্মিতা হাসি থামিয়ে বলল, আপনি তাহলে একটা সহজ নাম দিন আমার।
সে নামেই ডাকবেন। জগলু মাথা চুলকায়। একটু ভেবে নিয়ে তারপর উত্তর দেয় মিতা। শুধু মিতাই থাকুক। সূচি বাদ। আচ্ছা বেশ। আপনি শুধু মিতাই ডাকবেন জুহাইয়ের। আমার আপত্তি নাই। জগলু চায়ের কাপটা হাতে ধরে বলল, আপনার চাকরির কি হলো? সুচিস্মিতা স্মিত হেসে তাকে তার হাতে থাকা মিষ্টির প্যাকেটটা দেখালো। জগলু বলল, বাহ, হয়ে গেল তবে। চমৎকার। সুচিস্মিতার দৃষ্টি স্থির। শান্ত সুরে জবাব দিল, জি না জুহাইয়ের। চাকরিটা আমার হয়নি। তবে মিষ্টি আনলেন যে? সেটা আপনার প্রাপ্য। আগেই বলেছিলাম। কথা ছিল চাকরি হলে তবে আপনি মিষ্টি খাওয়াবেন। এখন হয়নি তো কি হয়েছে? পরে নিশ্চয়ই হবে। নিন মিষ্টি খান। জগলু চায়ের কাপটা কাউন্টারের পাশে রেখে আবার ফিরে এলো। হাত দুটো বগলদাবা করে বলল, তাহলে পরবর্তী পরিকল্পনা কি? হুমম। পরবর্তী পরিকল্পনা অনেকগুলো আছে। প্রভাতপত্রেই আরও কিছু ভ্যাকেন্ট পোস্ট আছে। সেগুলোতে অ্যাপ্লাই করব। আরও কত প্রেস মিডিয়া আছে। তার কোনো একটাতে আমি ট্রাই করব। চিন্তা নেই জুহাইয়ের। হয়ে যাবে একটা না একটা। জি আমি জানি। সুচিস্মিতা বলল, মিষ্টি খান জুহাইয়ের। একটু পরে। মাত্র চা খেলাম। সুচিস্মিতা আর কথা বাড়ালো না। উন্মনা হয়ে একবার রাস্তার দিকে তাকালো। পথচারীরা যার যার মতন যাওয়া আশা করছে। জগলু চোরা চোখে একবার মিতার দিকে তাকালো। পরনে হালকা গোলাপি রঙের শাড়ি। পাড়ে রূপালি জড়ি সুতের কাজ। গলায় একটা চেইন। হাতে নীল পাথরের ব্রেসলেট। অন্য হাতে একটা ঘড়ি। চুলগুলো উন্মুক্ত। শুধু সামনে থেকে কিছু চুল নিয়ে পেছনে ক্লিপ দিয়ে আটকে রাখা হয়েছে। মুখে কোনো প্রসাধনী ছোঁয়ায়নি। কেবল চোখের নিচে একটুখানি কাজল দেখা যাচ্ছে। জগলু দ্রুত চোখ নামিয়ে নিল। তাকে এতবার দেখার কিছু নেই। তার আর জগলুর সম্পর্ক এমন আর চোখে দেখাদেখি করার সম্পর্ক না। বোমা নিষ্ক্রিয়করণ প্রশিক্ষণ, বম্ব ডিসপোজাল ট্রেনিং। সামরিক প্রশিক্ষণের আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের প্রশিক্ষণ। মিশনের পূর্ব প্রস্তুতি স্বরূপ ক্যাডেটদের হাতেখড়ি দেওয়া হয়। একদম প্রফেশনাল পর্যায়ের প্রশিক্ষণ না। কিন্তু প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় জুৎসই এমন একটা অভিজ্ঞতা অর্জন করানো হয় কেবল। আজ মেজর এহতেশাম মুস্তাফার 7 সিপাহীর পরীক্ষা নেওয়া হবে। কর্নেল আহাদ ইব্রাহিম তাদের পরীক্ষা নিবেন। দুটো বোমা সফলভাবে ডিফিউজ করতে পারলে তারা পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবে। তাদের পাশাপাশি আজ মেজর এহতেশামেরও পরীক্ষা। তাদের গাইড ছিল সে। সুতরাং তাদের পারা আর না পারা দুটোর দায়ভারই তার। এহতেশাম আজ সকাল থেকেই চাপা উৎকণ্ঠা দমন করে রেখেছে। মুখভঙ্গি স্বাভাবিক। অথচ 7 জন ক্যাডেটকে নিয়ে সে ভীষণ সিরিয়াস। আশিক তার তাঁবুর বাইরে এসে ভেতরে আসার অনুমতি চাইল। এহতেশাম বুট জুতার ফিতা বাঁধতে বাঁধতে বলল, এসো আশিক। আমি রেডি। আশিক ভেতরে এলো। এহতেশামের মনোযোগ তখনও তার শু-লেসের দিকে। পর পর দুটো গিট দিয়ে বলল, আমার 7টা গরু কোথায়? আশিক হাসল। আরাম করে চৌকিতে বসে বলল, আছে। সব লাইন ধরে দাঁড়িয়েছে। তাদের রাখালকে খুঁজছে সকাল থেকে। মেজর মুস্তাফা সামান্য হাসলেন। প্রসন্ন নির্মল হাসি। শরীর ঝেড়ে উঠে দাঁড়িয়ে দারাজ কণ্ঠে বললেন, চলো তবে। একটু দেখে আসি এরা আমাকে কিভাবে ডোবায়। সে এগিয়ে গেল। যেতে যেতে আনমনে একবার উপরে তাকালো। স্রষ্টার সাথে তার একটা গোপন কথোপকথন হলো। মেজর এহতেশাম মুস্তাফা প্রার্থনা করলেন তার 7 জন দুর্ধর্ষ সৈনিক যেন তাদের কাজে সফল হয়। কর্নেল আহাদ যেন প্রশান্তির হাসি হেসে বলেন, এহতেশামের 7টা ক্যাডেটই এক একটা বাঘ। অরুণিমার চোখ ভেজা। কেউ যেন কিছু বুঝতে না পারে এজন্য সে বারবার 2 হাতে চোখ মুছে নিচ্ছে। তার মনে পড়ল ছোটবেলায় মা বাইরে যাওয়ার সময় সে দরজায় এসে দাঁড়াত। তাকে সহ নিয়ে যাওয়ার বায়না ধরত। মা তখন বলতো, নতুন জুতো নিয়ে আসো। মা, নিয়ে যাব তোমাকে। অরুণিমা ছুটে যেত নতুন জুতো আনতে। অথচ আসার পর দেখত বাড়ির চৌকাঠ খালি। মা তাকে ফেলে চলে গেছে। সেই সময়টা সে ঠোঁট ভেঙে কাঁদত। নীরু আপা তাকে কোলে তুলে আদর দিত তখন। সেই যন্ত্রণা মনে পড়লে এখনও অরুণিমার ভেতরটা চিনচিন করে। আজ বহু বছর পর অরুণিমার একই অনুভূতি হলো যখন হাসিম তাকে জানালো টিকিট দুটো তার জন্য না। এই দুটো টিকিট সে তার 2 বন্ধুর জন্য কিনেছে। হৃদি আশ্চর্য হলো। বলল, ভাইজান, তুমি তোমার বন্ধুদের জন্য টিকিট কিনেছ, অথচ অরুণিমার জন্য কিনোনি? অরুণিমার মুখ তখন ফ্যাকাশে। চোখ ছলছল করবে বলে সে নীরু আপার উপহার দেওয়া সুন্দর শাড়িটা পরে নিচে নেমেছিল। হামাদ বাড়ি এলেই সে তাকে জোর জবরদস্তি করে একটা সুন্দর জামা পরিয়ে তার সাথে নিয়ে যেত। অথচ হাসিম কত নির্বিকার আর দায়সারা হয়ে বলে দিল, দুঃখিত, কেনার সময় তাদের কথা মনে ছিল না। তাদের জন্য কিনিনি টিকিট। আর অরুণিমার 2 চোখ তখন নোনাজলে ঠাসা। এত সহজে সবটা বলে দিল। সে চোখ মুছে দ্রুত নিজের ঘরে চলে এলো। হৃদি কয়েকবার তাকে ডেকেছে। সে জবাব দেয়নি। জবাব দিয়ে কি হবে?
যদি জবাব দেওয়ার মন মানসিকতা থাকত তবে সবার প্রথমে হাসিমকে জিজ্ঞেস করত তোমার তুরান্তিশা আর সৃজনী স্বামীরের কথা মনে ছিল। অথচ আমরা বাড়িতে থাকা সত্ত্বেও তোমার একবার আমার কথা মনে হলো না? কিন্তু অরুণিমা তার কোনোটাই বলেনি। কারণ তার মন আজ ভয়াবহ রকমের খারাপ। একটু আগে বাড়ির বড় গাড়িটা করে তারা সব মধুমিতা সিনেমা হলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। সে ফোপাতে ফোপাতে নিরুপমাকে ফোন দিল। অভি বাড়ি ফিরেছে মাত্র। সে ঘরে আসতেই অরু এক দৌড়ে বারান্দায় গেল। অভি পরোয়া করল না। কিন্তু কোনো এক ফাঁকে টের পেল অরুণিমা কথা বলার মাঝে মাঝে হেঁচকি তুলছে। নিরুপমা ফোন তুলে কানের কাছাকাছি আনতেই অরুণিমা হাউমাউ করে বলল, নিরু আপা তোমার কাছে সিনেমা দেখার টিকিট কেনার টাকা হবে? নিরুপমা তাজ্জব হল। বুঝতে না পেরে আরও একবার প্রশ্ন করল, কিসের টাকা? বুঝিনি তো। আবার বল। অরুণিমা হেঁচকি তুলে বলল, সিনেমা দেখার টিকিট কেনার টাকা। হবে তো। কিন্তু তুই এভাবে কাঁদছিস কেন? আপা আমার মন অনেক খারাপ আজ। কি হয়েছে সোনা? বল না আমাকে। আপা তো আছি। আপা। ওই হাসিম। ওই হাসিম আজ সবার জন্য সিনেমার টিকিট এনেছে। শাহরুখ খানের সিনেমা। খুব নাম করা। আমাকে বলেছে আমাকে আর হামাদকেও নিয়ে যাবে। কিন্তু আপা। অরুণিমা কথা শেষ না করেই পুনরায় ঠোঁট ভেঙে কেঁদে দিল। নিরুপমা অস্থির হয়ে বলল, কি হয়েছে সোনা? বল আপাকে। টাকা আছে তো আমার। তোকে দিব। তোর বাড়ি আসবো আমি। অরুণিমা কান্নার ফাঁকেই বলল, আপা হাসিমের নাকি আমাদের কথা মনেই ছিল না। সে নাকি তার বন্ধুদের জন্য টিকিট কেটেছে, আমাদের জন্য না। একটু আগে তারা বাড়ি থেকে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। আমাকে নেয়নি আপা। নিরুপমার কণ্ঠ বুঝে এলো। যেই ব্যথা অরুণিমাকে চোখভর্তি জলে ভাসালো সেই ব্যথার কিছুটা বোধ হয় নিরুপমাও অনুভব করল। সংসার শ্বশুরবাড়ি খুব জটিল বিষয়। এই টুকটাক মন খারাপ খুবই স্বাভাবিক ব্যাপার। অথচ অরুর জন্য বেশ জটিল। নিরুপমা একটা শ্বাস ছেড়ে বলল, আপা আসবো মনা? টাকা আছে আমার কাছে। কি খেতে চাস বল? আসার সময় নিয়ে আসবো। কিছু না আপা। আমার কিছু লাগবে না। যা বলেছি ভুলে যাও। টিকিট লাগবে না আমার। আমি জগলুদের বাড়ি যাব। সেখানে গিয়ে দেখব। অরুণিমা উত্তর শোনার আগেই ফোন কাটল। পেছনে ফিরতেই দেখল অভি বারান্দার দরজায় দাঁড়ানো। অরু নিঃশব্দে তাকে পাশ কাটালো। অভি জলদগম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ল, কোন হলে গেল তারা? অরুর কণ্ঠ তখনও জমাট বাঁধা। একবার কেশে নিয়ে জড়ানো স্বরে বলল, মধুমিতা। অভি দরজা থেকে সরে এলো। অরুণিমা বোধ হয় শাড়ির একটা পিনে হাত দিয়েছে মাত্র। অভি তৎক্ষণাৎ সেই হাতটা চেপে ধরল। অরু তার দিকে ফিরতেই চোয়াল শক্ত করে বলল, কোনো প্রয়োজন নেই খোলার। আমরা বের হব এখন। অরু আশ্চর্য হলো, সাথে কিছুটা খুশিও। দ্রুত চোখের পানি মুছে বলল, তুমি না বললে দুদিন পর জগলুদের বাড়ি নিবে। আজই নিচ্ছ যে? অভি নিরুত্তর। জবাব দিল না কোনো। শুধু অরুণিমার রক্তজবার ন্যায় রক্তিম মুখশ্রীটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। অরু মন খারাপকে তক্ষুনি ছুটি দিল। দুই হাত মেলে অভিকে জাপটে জড়িয়ে ধরে বলল, তুমি কত ভালো হামাদ, আমি তো আগেই বলেছি এই বাড়িতে তুমি আমার সবচেয়ে প্রিয়। কেউ আমার মন খারাপ বুঝে না। শুধু তুমি বোঝো। কে বলে তুমি ভালো না? তুমি জগতের সবচেয়ে ভালো লোক। অভি বিরক্তিতে আরেক দফা কপাল কুঁচকাল। সেই পুরনো সমস্যা। কথা বেশি বলে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বকবক করে। বিরক্তি ধরে যায় মাঝে মাঝে। সে শক্ত করে অরুণিমার হাতটা চেপে ধরে সদর দরজার পথ ধরল। যেতে যেতে একবার পেছন